তো ঠিক আছে, দেখো দ্রাব্যতা গুণফল নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? দ্রাব্যতা গুণফল মানে কেএসপি, তাই না? তো নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? আমাদের মনে আছে কিনা যে দ্রাব্যতা গুণফল শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, বা দ্রাব্যতা, তাপমাত্রা, দ্রব্য, দ্রাবক, ঠিক আছে, দ্রব্য, দ্রাবক এগুলোর প্রকৃতির উপর নির্ভর করে, চাপের উপর নির্ভর করে, জটিল আয়নের উপর নির্ভর করে, সমায়নের প্রভাবে নির্ভর করে, এগুলো অনেক প্রভাব থাকে। তো দ্রাব্যতা গুণফল এক তো তাপমাত্রার উপর নির্ভর করে, এখানে তাপমাত্রা আর কি বলা নেই, বলছে অধিক দ্রবণীয় আয়নিক যৌগ, স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ, অধিক দ্রবণীয় সমযোজী যৌগ, স্বল্প দ্রবণীয় সমযোজী, একটাও না, একটাও না, যা স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ, ঠিক আছে। স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল নির্ভরশীল। এই যে দ্রাব্যতা গুণফল শুধুমাত্র স্বল্প দ্রাব্য আয়নিক যৌগ বা দুর্বল তড়িৎ বিশ্লেষণের জন্য আর কি প্রযোজ্য। আর দ্রাব্যতা আর কি ভ্যালিড ফর অল কম্পাউন্ডস, অধিক দ্রবণীয়, কম দ্রবণীয়, সমযোজী, সমযোজী, স্বল্প, অধিক, সবগুলোর ক্ষেত্রে দ্রাব্যতা আর কি ভ্যালিড। এই যে ভ্যালিড। বা দ্রাব্যতা গুণফল শুধুমাত্র স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। সো অ্যান্সার সি। দেখো এখানে কি বলছে, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম সালফেট সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম 2+ ঘনমাত্রা এত দেওয়া আছে। কারণ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম সালফেট দ্রাব্যতা গুণফল কেএসপি কত? আচ্ছা, বেরিয়াম সালফেট মানে কি বলতে পারতেছি আমরা? তো বেরিয়াম সালফেট বিক্রিয়া করার দরকার হয় না, তাও লিখলাম যে বেরিয়াম 2+ প্লাস হচ্ছে যে SO4 2-, তাই না? তার মানে এটার দরকার নেই, এগুলো চিন্তা করার দরকার নেই। দেখো বেরিয়াম আছে একটা, মানে একটা এস, সালফেট আছে একটা, মানে একটা এস, অর্থাৎ এদের যে দ্রাব্যতা গুণফল সেটা বুঝতেই পারছো, S², তাই না? এখন আমাদেরকে এখানে কি দেওয়া আছে? বেরিয়াম 2+, মানে একটার ঘনমাত্রা দেওয়া আছে, তাই না? একটার ঘনমাত্রা এরকম দেওয়া আছে, এখন আমাদেরকে বলছে S² কত। তো সেটাই আর কি। তো একটার তাহলে S² সমান তাহলে কী হবে? জাস্ট এস এর মানটা বসাই দিব এখানে, তাই না? বেরিয়াম 2+-এর ঘনমাত্রা দেওয়া আছে, আর এখানে কেএসপি হচ্ছে S², তাহলে বসাই 4 × 10⁻⁵, সেটার উপরে স্কোয়ার, তাহলে কি হয়? আচ্ছা, 4 4 কি 16 × 10⁻⁻10। এখন দশমিকটা যদি এক ঘর বামে যায় তাহলে 10-এর মানটা বাড়বে, -9 তো অবশ্যই বড়, -10 থেকে 10⁻⁹ সো এটা হতেই পারে 1.6 × 10⁻⁹, এটা হতেই পারে, তাই না? এই মানটা তো বড় এটার থেকে, মানে একই আর কি। সরি সরি, একই, বাট 10-এর মানটা বলতেছি, 10⁻⁹ তো 10⁻⁻10 থেকে বড়, সেটা বলতেছি। সো অ্যান্সার হচ্ছে আমাদের, দেখো কোনোটাই মেলে না, এটাই অ্যান্সার। আচ্ছা, তারপর কি বলছে যে সিলভার, এটা কি ক্রোমেট নাকি? সিলভার ক্রোমেট বলবো, CrO4, যাই হোক, সম্পৃক্ত দ্রবণের জন্য দ্রাব্যতা এত দেওয়া আছে কত? সরি সরি সরি, আচ্ছা, সরি সরি, এটা না, দ্রাব্যতা গুণফলের সঠিক সমীকরণ কোনটা? ঠিক আছে, সিলভার ক্রোমেট এর সম্পৃক্ত দ্রবণের জন্য দ্রাব্যতা গুণফলের সঠিক সমীকরণ কোনটা? তো দেখো এখানে আর কি, মানে যদি আমরা এস দিয়ে চিন্তা করি, এস দিয়ে চিন্তা করলে একটা হবে, আর এরকম ঘনমাত্রা দিয়ে চিন্তা করলে একটা হবে। মানে এস মানে একটা সমীকরণ দিয়ে যদি লিখি, এটার সমীকরণ কি হবে? এটার সমীকরণ আছে এই যে 2s, তাই না? 2s, এটার উপর স্কোয়ার দুইটা, আর এখানে একটা এস, তাহলে এটা আসবে হচ্ছে যে 4s³। এটা যদি আমরা মানে সমীকরণ দিয়ে লিখি 4s³। আচ্ছা, বাট এটা দেওয়া আছে ঘনমাত্রা আকারে, তাহলে এটাকে এইভাবে লেখা যায়। দেখো সিলভার কয়টা আছে? সিলভার আছে দুইটা। যখন আমি কেএসপি বা কেআইবি যেটাই হোক না কেন, তখন সিলভার দুইটা না, তখন ঘনমাত্রাতে যখন লিখবে তখন জাস্ট সিলভার আয়ন দিবা, সামনে এইবার সহগ টক কিছু বসবে না। এর আগে দেখো এখানে সহগ বসছিল সমীকরণে, সমীকরণে কিন্তু একটা সহগ বসছিল, ঠিক আছে, মানে ওই এস দিয়ে যখন লিখবা। বাট এইভাবে যেভাবে যখন থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা তখন আর কি সামনে কিন্তু কোনো সহগ বসবে না। এখানে দুইটা আছে, এই দুইটা যাবে, যেহেতু দুইটা ঘনমাত্রার গুণফল, দুইটা সিলভার আয়নের গুণফল, মানে আরেকটা সিলভার আয়নের গুণফল আছে এখানে, তো দুইটা গুণ করে এটা যাবে স্কোয়ার, ঠিক আছে। আর এখানে ক্রোমেট আয়ন আছে একটা, তাহলে ধরো CrO4 2- বা যেটাই হোক না কেন, এটা তো একটাই আছে, তাহলে একটার গুণফল। তাহলে অ্যান্সার দেখো এই যে বি মিলে যায়। তো আশা রাখি এটা বুঝছো। মানে এখানে কিন্তু ওই সামনে আর কি কোনো মানে কনস্ট্যান্ট মান আজকে আসবে না যদি এইভাবে লিখো আর কি, ঘনমাত্রা দিয়ে লিখো। তারপরে এই কোশ্চেনটা দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দ্রাব্যতা গুণফলের প্রকাশ্য সম্পর্ক কোনটা? দেখো ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছে, থার্ড ব্র্যাকেট, আমি বলছি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলে যদি সামনে সহগ আসে তাহলে এই অপশন আগেই বাদ দিবা, ঠিক আছে। এটার তুমি যদি এস আকারে লেখো, সমীকরণ আকারে লিখো, তাহলে কি হবে? এখন সমীকরণ কি এসটাকে বুঝাচ্ছে না এটাকে বুঝছে না? সমীকরণে এসি ধরো,
তাহলে এটা আরেকটা শর্টকাট আছে এরকম যে এখানে 3টা না, তাহলে 3 এর পাওয়ার 3 ইন্টু 2 এর পাওয়ার 2 ইন্টু এস এর পাওয়ার এই 3 আর 2 এর যোগফল, এই 3 আর 2 এর যোগফল 3 + 2। তাহলে এটা যদি হিসাব করো তাহলে দেখবা 3 থেকে 9 3 নং 27, 27 আর 4 গুণ করলে 4 20 80 আর 4 7 28 যোগ করলে হচ্ছে 108 s⁵। বাট এটা তো নাই, আছে এইভাবে। যেহেতু সামনে সহগ আছে তাহলে মানে এই ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে গুণ করার ফলে সামনে সহগ দিছে, মানে এটা তো জীবনে হবে না। এখন এখানে এটা দেখি জিঙ্ক কয়টা আছে। জিঙ্ক আছে, আমি আগে এখানে হিসাব করি। জিঙ্ক আছে তোমার 3টা, তার মানে জিঙ্ক ধরো 2+, মানে 3টা জিঙ্কের এরকম গুণফল, এরকম দিয়ে 3টা জিঙ্কের এরকম গুণফল দিতে হবে থার্ড ব্র্যাকেট, তার মানে কিউব হবে। ইন্টু ফসফেট আছে কয়টা? 2টা, তার মানে 2টা ফসফেট আয়নের এভাবে আরেকটা ফসফেট আয়নের এরকম গুণ করতে হবে, তার মানে স্কোয়ার হবে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা মিলে? হ্যাঁ, এই যে অ্যান্সার সি মিলে যাচ্ছে, তাই না? বুঝছি, এটা কেআইপি হতে পারে, কেএসপি, যেটাই হোক, ঘনমাত্রা মানে যাই হোক। আচ্ছা, তারপর দেখো এখান থেকে এ প্লাস আসছে, এখান থেকে বি মাইনাসের আয়নিক গুণফল কী হবে? আয়নিক গুণফল, তাই না? আয়নিক গুণফল তোমার, হ্যাঁ এটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা, কেএসপি তো হবেই না, কারণ আয়নিক গুণফল বলছে। আয়নিক গুণফল মানে কেআইপি। এটা কি এভাবে লিখতে পারো? না, এভাবে তো লেখা যাবে না, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। কেএসপি সমান, কেএসপি তো হবেই না ভাই, কেএসপি মানে তো দ্রাব্যতা, আয়নিক গুণফল বলছে, সো এটাই আয়নিক গুণফল, এইভাবে লেখা যায়, এটাও কেএসপি হতে পারে। ঠিক আছে, তো এটা কি হবে দেখি। কোনো স্বল্পদ্রাব্য লবণ এপি বিকিউ হয়ে দ্রাব্যতা গুণফল এলএস হলে দ্রাব্যতা এস সমান কি লিখতে পারি? যে ইতে আসছে। আচ্ছা, তো ওই যে আমি তোমাকে বলছিলাম যে ধরো তোমার কাছে একটা বিক্রিয়ক আছে, ধরো A2B3, সরি A2 ধরো B3, হ্যাঁ A2B3, তখন কী হবে জানো? এটার যে তোমার হচ্ছে কি বলতো, দ্রাব্যতা গুণফল মানে কেএসপি বা কেআইপি। আচ্ছা, কেএসপির ক্ষেত্রে যেমন এটা হয়, যাই হোক। আচ্ছা, কেআইপি আবার, আচ্ছা যাই হোক, কেএসপি মানে 2⁻², এই যে 2⁻2 ইন্টু 3টা আছে 3⁻3 ইন্টু এসের সাথে 2 আর 3 যোগ করব, তাহলে 5, তাই না? তাহলে 108 s⁵। তাহলে এখানেও ব্যাপারটা ওই রকমই না, যে পির পাওয়ার দেব পি, কিউর পাওয়ার দেব কিউ, এসের সমান পি কিউ, এটা হবে না। এটা কি হবে? এটাও তো মেলে না, কেমন জানি। এখানে এসের সাথে পি প্লাস কিউ যোগ হবে, এই যে এটা মেলে না। এটা আবার পির পাওয়ার কিউ দিছে, এটাও মেলে না। এই যে পির পাওয়ার পি, এই যে পির পাওয়ার পি, এই যে কনস্ট্যান্ট কিউ এর পাওয়ার কিউ, এস পি প্লাস কিউ। হ্যাঁ, অ্যান্সার এ। আচ্ছা, এই প্রবলেমটা আমি একবার সলভ দিয়েছিলাম। দেখো, কক্ষ তাপমাত্রায় 75 গ্রাম ভরের সোডিয়াম ক্লোরাইডের একটি সম্পৃক্ত দ্রবণ, তার মানে এটা দেওয়া আছে এম। ঠিক আছে, এটা এম দেওয়া আছে। এই যে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে ওই তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা কত? তো দ্রাব্যতা সমান, যেহেতু গ্রাম গ্রাম, এখানে বুঝতেই পারতেছো গ্রাম গ্রাম আছে, সো তুমি আর কি মানে দুটোই গ্রামে আছে, তার মানে এটা আর কি, এটা তোমাকে দ্রাবকে নিতে হবে আর কি, মানে দ্রব্য বাই দ্রাবক 100 গ্রামে চিন্তা করতে হবে। তো এটা সূত্র কি? এর সমান এম, ক্যাপিটাল এম মাইনাস এম ইন্টু 100। এখানে আমি কেন 100 মানে দ্রাবক নিয়ে নিচে চিন্তা করবো? কারণ এখানেও গ্রাম আছে, এখানেও গ্রাম আছে। ঠিক আছে, দ্রবণ নেওয়া যেত, বাট দ্রবণ নিলে এখানে যদি মিলিলিটার থাকতো তখন আর কি আমরা দ্রবণটাই নিতাম। বাট যেহেতু এখানে গ্রাম দিছে, একটা আমাদের সহজ করে দিছে, তার মানে এখান থেকে আমি হিসাব করলেই তো দ্রাবক পাবো। 75 থেকে যদি 20 বাদ দিই, এটা হচ্ছে দ্রবণ, এটা আছে তোমার দ্রব্য, তাই না? তো দ্রবণ থেকে যদি দ্রব্য বাদ দিই তাহলে কী পাবো? দ্রাবক 55। আর দ্রব্য কত আছে? 20 গ্রাম আছে, 20 ইন্টু 100। এখন আমি যদি হিসাব করি তাহলে দেখব যে ধরো, আচ্ছা, তো 5 দিয়ে ফার্স্টে কাটি আর কি, 5 দিয়ে কাটলে ধরো এটা 4, এটা আসে 11, তাই না? 11 দিয়ে এখন 10, 100 মধ্যে কয়বার যায়? 9 11 99, তাই না? 9 11 9 পয়েন্ট সামথিং, ধরো 9ই ধরো, তাহলে এটা আসে 36 পয়েন্ট সামথিং, এই যে 36 পয়েন্ট সামথিং। আর এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যে সোডিয়াম ক্লোরাইডের মানে তোমার যদি ধরো একদম সময় না থাকে, সোডিয়াম ক্লোরাইড জাস্ট এটা মুখস্থর মতো, যে এর যে দ্রাব্যতা এটা আসলে 35 থেকে 39-এর মধ্যে হয়। ঠিক আছে, 35 থেকে 39-এর মধ্যে হয়। আচ্ছা, দেখো যেহেতু এই প্রবলেমটা আসছিল যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের এত সম্পৃক্ত দ্রবণ, হ্যাঁ সম্পৃক্ত দ্রবণ বলেই দিছে, তার মানে ধরো এটা এম, এর মান এটা দেওয়া আছে, এটা মিলিতে আছে কিন্তু। সূর্যের তাপে বাষ্পীভূত করে 117 গ্রাম লবণ পাওয়া গেল, মানে ধরো ছোটো হাতের এম এটা। এখন কি বলছে? প্রতি লিটার। ও আচ্ছা আচ্ছা,
প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা কত? যখন তোমাকে বলেই দিছে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে, এরকম বলে দিবে যখন প্রতি লিটার মোল পার লিটার বলে দিই, তখন তুমি দ্রবণটাই নিবা, এখানে আবার দ্রাবক চিন্তা করতে যেও না। আর দ্রাবক এটা তো তোমার আর কি দেখো এককও সেম না, যে মিলিলিটার থেকে এটা বাদ দিবা তাহলে দ্রাবক পাবা, মিলিলিটার এটা আছে, মিলিলিটার এটা আছে গ্রাম, তো তুমি এটা তো বাদ দিতেই পারবে না, এককই সেম, এককই আলাদা। তো তুমি মানে দ্রাব্যতা তো ওই যে দুইটা এককগুলোতে এরকম হয় না, যে আমরা দেখলাম যে গ্রাম পার 100 গ্রাম পানি, তারপরে গ্রাম পার লিটার, মোল পার লিটার, সবই তো হয়। এই লিটার কখন? এটা দ্রবণের ক্ষেত্রে, এই লিটারটা হচ্ছে দ্রবণের ক্ষেত্রে, আর এই 100 গ্রাম পানিটা হচ্ছে শুধুমাত্র দ্রাবক, এটা জাস্ট দ্রাবক। ঠিক আছে, তা আশা রাখি বুঝছো এটা। তো ঠিক আছে, তো তারপরে তাহলে আমরা চলো দেখি হিসাব করি। তা দ্রাব্যতা একবারেই লিখি, দ্রাব্যতা সমান কী হবে? দ্রব্য 117 ডিভাইডেড বাই হচ্ছে 250। এখন তুমি ভাই আবার এই ভুল করে এখানে 100 গুণ দিতে যেও না, এই 100টা গুণ দিই কখনো, এটা আমরা মানে যখন দ্রাবক নেই তখন আর কি। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এটা তুমি কি পাবা দেখো তো, এটা তুমি কি পাবা? গ্রাম পার মিলিলিটার পাবা না? গ্রাম পার মিলিলিটার পাবা, গ্রাম পার মিলিলিটার পাবা। বাট তোমাকে এখানে নিতে হবে প্রতি লিটারে। ঠিক আছে, প্রতি লিটারে। তার মানে তোমার 250 মিলিতে হচ্ছে যে 117 গ্রাম পাবা, তাহলে 1000 মিলিতে কত, তাই না? ব্যাপারটা এরকম না, যে তার মানে দেখো শর্টকাটটা কী হচ্ছে, প্রতি লিটার বলছে, তার মানে এটা সম্পৃক্ত দ্রবণ বলেই দিছে, মানে 250তে এটাই থাকবে, তাহলেই হচ্ছে তোমার এটা সম্পৃক্ত দ্রবণ। তা 250তে পাচ্ছ তুমি 117, তাহলে তুমি একে কত পাবা? 117 বাই হচ্ছে 250, তাহলে তুমি ভাইয়া 1000-এ কত পাবা? 1000 মিলিলিটার সমান তো 1 লিটার, তাহলে 117/250 ইন্টু হচ্ছে তোমার 1000, তাহলে এখানে 1000 দ্বারা গুণ দিতেই পারি আমরা। ঠিক আছে, তাহলে মানে একবারেই লিখি এখানে যে 117/250 ইন্টু 1000, তাই না? 1000 ঐকিক নিয়ম থেকেই আসে বেসিক্যালি দ্রাব্যতার ম্যাথগুলো। আচ্ছা, তো তারপরে এটা তুমি কি পাইলে? এটা তুমি পাইলে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এটা তুমি যেটা পাবা সেটা হচ্ছে গ্রাম পার মিলিলিটার পাবা, বা গ্রাম পার লিটারও বলতে পারো, সমস্যা নেই। কাটাকাটি যে মিলিলিটার কাটাকাটি লিটারই থাকবে, ফাইন। তো এটা তুমি যেটা পাবা সেটা হচ্ছে গ্রাম পার লিটারই ধরলাম, হ্যাঁ ধরলাম গ্রাম পার লিটার। আর তুমি চাইলে 250কে তুমি ইয়াতে নিয়ে যেতে পারো, 1 লিটারে কনভার্ট করতে পারো, মানে লিটারে কনভার্ট করতে পারো কীভাবে? 1000 দ্বারা ভাগ করে। তো 1000 দ্বারা যদি ভাগ দেই তো সেটাই তো উপরে উঠে এটাই হবে, তাই না? এটাকে 1000 দ্বারা যদি ভাগ দেই তাহলে সেটা তো উপরে উঠে এটাই যাচ্ছে, তার মানে ওটা লিটারই হচ্ছে। তাহলে 1000 দ্বারা ভাগ দিলে এটা কী হবে? 0.25। আর এখানে 1 লিটার গুণ দিলে ওই যে লাও সেই করুক, দরকার নেই। তো এটা হচ্ছে গ্রাম পার লিটার, আশা রাখি বুঝছো। ঠিক আছে, এগুলো কনফিউশন হওয়া যাবে না পরীক্ষার হলে। আচ্ছা, এখন দেখো তো এটা গ্রাম পার লিটার আছে পাচ্ছ তুমি, বাট এখানে কোশ্চেনে দেওয়া আছে মোল পার লিটার, গ্রাম পার লিটার অপশনই নেই। তাহলে এটা যদি তুমি বের করো হবে? না, হবে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে ব্যাপারটা মোলে নিয়ে যেতে হবে। এখন এন সমান আমি কি জানি? W/M। এখন আমি গ্রাম থেকে যদি মোলে নিতে চাই, এই গ্রাম দেওয়া আছে, মোলে নিতে চাইলে কী করতে হবে? আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এই পুরো মানে এই গ্রামকে যদি আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে সেটা হবে মোলে যাবে, তাই না? তাহলে কি হবে? আণবিক ভর, সোডিয়াম ক্লোরাইডে আণবিক ভর দ্বারা ভাগ করি 250 ইন্টু 1000, এগুলো কিন্তু জিনিস ভাবা খুব ইম্পর্টেন্ট। মানে গ্রাম থেকে মোলে নিয়ে যাচ্ছি, তার মানে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এখন সোডিয়াম ক্লোরাইডে আণবিক ভর কত? এই যে 58.5, তাই না? 58.5। এই যে সোডিয়ামের হচ্ছে 23 আর ক্লোরিন হচ্ছে 35.5। তো তুমি যদি হিসাব করো তাহলে কত পাবা? 58.5, তাই না? এখন যদি হিসাব করি দেখো, 58.5কে এটা দিয়ে কাটলে 2, আর 250কে এটা দিয়ে কাটলে আর কি তোমার 4, তাই না? তাহলে এটা আসে 8, তাহলে এটা হবে কি 8 মোল পার লিটার। অ্যান্সার সি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভাইয়া, জাহাঙ্গীরনগরে আমার সময় আসছিল। তো আমরা এখন দেখব যে দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব। ঠিক আছে, নিয়ামকের প্রভাব। তো কি আমরা জানতাম যে তোমার কঠিন যেসব যৌগগুলো আছে তাদের ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বাড়াও তাদের দ্রাব্যতাও বেড়ে যাচ্ছে, কিন্তু সবার ক্ষেত্রে এরকম হবে না। গ্যাসের ক্ষেত্রে কি হতো? তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে, আবার গ্যাসের ক্ষেত্রে চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে। আবার কঠিন আর তরলের ক্ষেত্রে আবার চাপের কোনো প্রভাব নেই, চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসের জন্য। বাট এখানে তাপমাত্রাটা গ্যাস, তরল, কঠিন সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো তুমি যদি গ্যাসের আর কি যদি তাপমাত্রা বাড়াও, সরি গ্যাস না মানে কঠিন দ্রব্যের,
কঠিনের ক্ষেত্রে যে দ্রাব্যতা বাড়তেছে কোন কোন সেই সব যৌগ, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরেট, মনে রাখবা, ঠিক আছে? যে যেভাবে মনে রাখতে পারে, যে পটাশিয়াম নাইট্রেট আগে চিন্তা করলা, সোডিয়াম নাইট্রেট সোডিয়াম ক্লোরাইড একসাথে চিন্তা করলা। বেসিক্যালি এটা মনে রাখো যে নাইট্রেট যেসব যৌগগুলো থাকবে নাইট্রেট যুক্ত, সেই সব যৌগগুলোর যদি তুমি তাপমাত্রা বাড়াও তাহলে সেগুলো দ্রাব্যতা বাড়বে। এই যে দেখো এগুলা, মানে এটা হচ্ছে যে দ্রাব্যতা, এটা হচ্ছে তাপমাত্রা এক্স অক্ষ বরাবর। তো তাপমাত্রা বাড়াচ্ছ, এদের দ্রাব্যতাও বাড়তেছে। পটাশিয়াম নাইট্রেট দেখছো দ্রাব্যতা সবচেয়ে বেশি, সোডিয়াম ক্লোরেট আছে, আবার পটাশিয়াম নাইট্রেট, লেড নাইট্রেট আছে, তাই না? তার মানে নাইট্রেটযুক্ত যৌগের তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে তাদের হচ্ছে দ্রাব্যতা বাড়তেছে, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরেট, ফাইন। এখন এখান থেকে আহ, এদের এইসব সালফেটযুক্ত যৌগের ক্ষেত্রে, সালফেটযুক্ত যৌগের ক্ষেত্রে তুমি যদি দ্রাব্যতা তাপমাত্রা বাড়াও তার দ্রাব্যতা কমে যায়, বা অর্থাৎ দ্রবীভূত হওয়ার যে ক্ষমতা সেটা কমে যাচ্ছে। যেমন লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, আচ্ছা ক্যালসিয়াম এটা হচ্ছে কপার, ঠিক আছে? কপার সালফেট বোঝা যাচ্ছে না, ক্যালসিয়াম সালফেট, কপার সালফেট। এখানে কিন্তু আবার পটাশিয়াম নেই, হ্যাঁ, পটাশিয়াম শুধুমাত্র নাইট্রেটে আছে। তো আবার দেখা যাচ্ছে যদি এখানে পটাশিয়াম সালফেট দাও সেটা কি হবে না, সব সালফেট হবে না, আবার সব নাইট্রেটও হবে না, স্পেসিফিক এই কয়টা নাইট্রেট আর সালফেটের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, কপার সালফেটের যদি তুমি তাপমাত্রা বাড়াও তার দ্রাব্যতা কমে। সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড যদি তাপমাত্রা বাড়াও তাদের দ্রাব্যতাও বাড়ে। আচ্ছা এখন আসো গ্লুবাল লবণ, ঠিক আছে? গ্লুবাল লবণ, সোডিয়াম সালফেট 10 অণু পানি, ঠিক আছে? 10 অণু পানি, ফাইন। তো এই গ্লোবাল লবণের ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা যায়, আমাদের হাজারি স্যারের বইয়ে আছে। তো গ্লোবাল লবণের ক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে তুমি যখন তাপমাত্রা বাড়াতে বাড়াতে 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসো তখন তাপমাত্রা বাড়লে এর দ্রাব্যতা বাড়তে থাকে। বাট এই তাপমাত্রার পরে তাদের এই পানিটা আর থাকে না, এই পানিটা একদম নাই হয়ে যায়। তখন সে এই গ্লোবাল লবণটা শুধুমাত্র সোডিয়াম সালফেটে পরিণত হয়ে যায়। তখন আর কি তুমি তাপমাত্রা বাড়লে সে দ্রাব্যতা কমে। এই যে 10 অণু থাকার কারণে দ্রাব্যতা বাড়তেছে, 10 অণু পানি, ঠিক আছে? পানি থাকার কারণে তুমি তাপমাত্রা দিচ্ছ, এরপর দ্রাব্যতা বাড়তেছে। যখন পানি থাকে না তখন আর কি সোডিয়াম সালফেট হয়ে যায়, জাস্ট সোডিয়াম সালফেট। তখন আর কি পর্যায়ে তাপমাত্রা বাড়াতে থাকলে দ্রাব্যতায় যে কমে যাচ্ছে। তো এটা আর কি হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে। আমি কি দেখাবো? আচ্ছা দেখাই। আচ্ছা দেখো, তো গ্লুবাল লবণ, সোডিয়াম সালফেট, 10 অণু পানি, এটা কিন্তু হাজারি স্যারের বই। এর শোধক ক্যালাসের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে প্রথমে দ্রাবতার বৃদ্ধি ঘটে, কিন্তু 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পর, এ ভাই এত কালি কেন পড়তেছে, এই কলমে খুব সমস্যা আসলে, খুব কালি খাই। আচ্ছা যাই হোক, 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পর তা নিরুদিত সোডিয়াম সালফেটে পরিণত হয়। নিরুদিত মানে সেখানে আর কোনো পানি থাকে না, নিরুদিত সব পানি উড়ে গেছে। তো নিরুদিত অবস্থায় তাপমাত্রা বৃদ্ধির ফলে দ্রাব্যতা ধীরে ধীরে হ্রাস পায়। শোধক ক্যালাস থেকে নিরুদিত ক্যালাসের পরিণত কারণে দ্রাব্যতার এই পরিবর্তন ঘটে। মানে ফার্স্টে শোধক ক্যালাস মানে পানিযুক্ত ক্যালাস ছিল, পরে আর কি পানিবিহীন ক্যালাস হলো, এই আর কি। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা আর কি মোল পার লিটার মনে রাখতে পারো, 4.5 মোল পার লিটার। আর যদি ইয়াতে মনে রাখো গ্রাম পার লিটারে যদি মনে রাখো, বা গ্রাম পার 100 গ্রাম দ্রব্য না কী ছিল সেটা হবে হচ্ছে 35 থেকে 39, হয় সেটা হবে গ্রাম পার 100 গ্রাম পানিতে যদি মনে রাখতে চাও সেটা গ্রাম 35 থেকে 39। তো দেখো চাপের প্রভাব, ঠিক আছে? দ্রাব্যতার, যে তুমি যদি চাপ বাড়াও তাহলে দ্রাব্যতা বাড়ে গ্যাসের ক্ষেত্রে, এটা আর কি হেনরির সূত্র। কনস্ট্যান্ট সমানুপাতিক উঠে দিলে একটা কনস্ট্যান্ট আসে, সেটাকে বলা হচ্ছে হেনরির ধ্রুবক। কি ধ্রুবক? হেনরির ধ্রুবক, তাই না? হেনরির ধ্রুবক। আচ্ছা তাহলে এককটা কি হবে? এককটা কি হবে দেখো, তাহলে এককটা আমরা কেসটাকে ফাঁকা করলাম। দ্রাব্যতার একক বা ঘনমাত্রা একক কি? মোল পার লিটার হতে পারে। মোল পার লিটার, এটা কি? মোল পার লিটার অ্যাটমসফিয়ার হতে পারে, পার অ্যাটমসফিয়ার। এই যে সেটাই বলছি, মোল পার লিটার পার অ্যাটমসফিয়ার। আবার মোল পার লিটারকে তুমি কি চিন্তা করতে পারো? মোল পার লিটার, আচ্ছা এখানে এম ইনভার্স হবে না, জাস্ট মোলার অ্যাটমসফিয়ার, এই আর কি। মোল পার লিটারকে তুমি কি বলতে পারো? মোলার বলতে পারো। তাহলে এটা হতে পারে মোলার অ্যাটমসফিয়ার ইনভার্স, এটা হতে পারে এই হেনরি ধ্রুবকের একক। অথবা গ্রাম পার লিটারও তো হতে পারে, এই যে এটার একক, দ্রাব্যতার একক গ্রাম পার লিটারও তো হতে পারে। হ্যাঁ, গ্রাম পার লিটার পার অ্যাটমসফিয়ার, হ্যাঁ এরকম হতে পারে, তাই না? তারপর ধরো কীরকম হতে পারে, গ্রাম পার 100 গ্রাম পানি পার অ্যাটমসফিয়ার, হ্যাঁ এটা হতে পারে, ঠিক আছে? একক যে কোনো কিছু হতে পারে। এই যাই হোক দেখো এখানেই বলছে যে এই হেনরির ধ্রুবক
এত মোল পার লিটার অ্যাটমসফিয়ার, মানে মোলার অ্যাটমসফিয়ার। তো ঠিক আছে, এটা খুলনা ভার্সিটিতে আসছিল, দেখি প্রবলেমটা দেখি। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত অ্যাটমসফিয়ার চাপ মানে পি, অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা কত? তাহলে চাপের সাথে দ্রাব্যতার যে সম্পর্কটা, একটাই সম্পর্ক আছে যে এ সমানুপাতিক পি, এ সমান হচ্ছে কে এইচ পি, হেনরির ধ্রুবক কে এইচ। এখন হেনরির ধ্রুবক কত দেওয়া আছে? 1.38। দেখো আমি বলতেছি, দেখো 1.38 ইন্টু 10⁻³ এবং চাপের যে এককটা অ্যাটমসফিয়ার মেবি, এটা কি এসে একক? এটা একটা ব্যাপার, এসে একক কিনা অ্যাটমসফিয়ার আমার ঠিক খেয়াল হচ্ছে না। আচ্ছা, নিউটন পার মিটার মেবি এসে একক, এটা কি এসে একক? যাই হোক, তাহলে 0.98 এটা দ্বারা গুণ করলাম, তাহলে দ্রাব্যতা কী হবে? যখন তুমি এক দ্বারা গুণ করতা তাহলে এটা 1.38 হতো, এটা একের কাছাকাছি, একের থেকে একটু ছোটো, তার মানে এটা একটু একের থেকে মানে এই মান থেকে একটু ছোটো হয়ে যাবে, তো 1.38 হবে না। দেন এটা কোনটা হবে? 2 হবে না, 1.5 হবে না, বড় হচ্ছে 2.4 তো হবেই না, এটা 1.35 একটু ছোটো হলো, কারণ একের থেকে একটু ছোটো মান দ্বারা গুণ দিছি। ওকে, তারপর খুব রিসেন্ট যে 23-24 আরেকটা আসছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে অক্সিজেন দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে হেনরির ধ্রুবক, হ্যাঁ হেনরির ধ্রুবক দেওয়া আছে। আচ্ছা, হেনরির ধ্রুবক বলা আছে মানে কে এইচটা বলা আছে, এবং 1.50 অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেনের দ্রাব্যতা কত? 1.50, ঠিক আছে। তো দ্রাব্যতা চাইছে, তার মানে আমাদেরকে এসটাই বের করতে হবে, কি এই যে কে এইচ পি, খুব ইজি। তার মানে আমার কে এইচের দেওয়া আছে, দেখি বসাই 4.416 ইন্টু 10⁻³ এই যে দেখছো, এটার আবার দেওয়া একক দেওয়া আছে গ্রাম পার 100 গ্রাম পানি পার অ্যাটমসফিয়ার, জোস না? আর এটা দেওয়া আছে 1.5 অ্যাটমসফিয়ার। তো আমরা যদি এটা গুণ করি তাহলে বুঝতেই পারতেছি এটা 1.5 দ্বারা আমাদেরকে গুণ করতে হবে, মানে এটা যোগ প্লাস এটার অর্ধেক যোগ 1.5, তো তাই তাই না? মানে ব্যাপারটা কী রকম আসলে, কীভাবে বুঝাই? যে এটা সমান আমি ধরো 4.4 চিন্তা করলাম, মানে 1 + 0.5, 4-এর সাথে একবার এটা গুণ করলে ধরো 4.4 আসে, 4.4 আসে। 0.5-এর সাথে যদি এটা গুণ করি তাহলে অবশ্যই অর্ধেক হচ্ছে, অর্ধেক দ্বারা গুণ করতেছি, তাহলে এটার অর্ধেক হয়ে যাবে, তার 2.2। তো দুটো যদি যোগ করি তাহলে 6.6, দেখো অপশনে 6.6 আসে। বা তুমি 1.5 কীভাবেও চিন্তা করতে পারো, ধরলা যে এটা 3/2, 3/2, তো 2 দ্বারা যদি এক কাতটা 2.2, 2.2কে আবার 3 দ্বারা গুণ করলে আর কি ওই 6.6-ই আসে। তাহলে 1.5 দ্বারা যে গুণ করলে মানে এটা তো 8 হবেই না, এটা 4 এবং 4-এর অর্ধেক মানটা যোগ করে যেটা হয় সেটাই তো হবে, তাহলে সেটা হবে 6, তাই না? তো এইভাবেই তো আসলে কি ক্যালকুলেশন করা যাচ্ছে মুখে মুখে। তো দেখো কি বলছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জিএসটিতে আসছে দ্রাব্যতা গুণাঙ্ক, এটা দেওয়া আছে। দ্রবণের পিএইচ যদি 10 হয় তাতে ম্যাগনেসিয়াম 2+এর ঘনমাত্রা কত? মানে বেসিক্যালি ম্যাগনেসিয়াম এটা দ্রাব্যতা গুণাঙ্ক, এটা দেওয়া আছে। দেখো কেএসপিটা দেওয়া আছে, দ্রাব্যতা গুণফল, যে 2 × 10⁻11। এটার কেএসপিটা যদি আমি ইকুয়েশনে নেই এস দ্বারা, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে যে 4s³। এটা কি দরকার আছে? আপাতত দরকার আছে কিনা আপাতত বুঝতে পারবো না, জাস্ট লিখে রাখলাম। এখন 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 বলছে পিএইচ 10 হলে ম্যাগনেসিয়াম 2+এর ঘনমাত্রা কত? পিএইচ 10, আবার এখানে হাইড্রক্সিল আছে, তার মানে এখানে কোনো একটা ব্যাপার আছে, এটাকে আমাকে পিওএইচ নিতে হবে। পিএইচ নিতে হবে না, এটা তো অ্যাসিড না, এটা হচ্ছে ক্ষার, তার মানে পিএইচ হয় অ্যাসিডের, বাট এখানে আছে ওএইচ, তার মানে আমাকে পিওএইচটা নিতে হবে। তাহলে পিএইচটা কত হচ্ছে এখানে? তাহলে পিএইচটা হবে 14 থেকে 10 বাদ দিব, তাহলে কি হবে 4, সরি পিওএইচ, তাই না? যে 14 থেকে আমি পিএইচটা বাদ দিব, দুইটার যোগ ফলেই তো আর 14 হয়, তাহলে 14 থেকে যদি 10 বাদ দিই তাহলে হয় 4। এখন 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 পিএইচ সমান আমি কি জানি? পিএইচ সমান জানি আমি হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। পিওএইচ কি জানি? পিওএইচ সমান জানি মাইনাস লগ অফ, সরি এটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, পিএইচ সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, পিওএইচ সমান মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, তাই না? আচ্ছা, এখন আমি যদি ওএইচকে আলাদা করে লিখতে চাই, এটা তো আমি পিওএইচকে আলাদা করে লিখছি, আলাদা করছি, এখন এবার যদি ওএইচকে আলাদা করি তাহলে হচ্ছে আমাদেরকে এই লগটা সরাতে হবে, তখন এটা কি হয় জানো? তখন এই 10⁻, এই 10টা 10 আসে এখানে, এখানে যেহেতু 10 থাকে, 10⁻⁻POH হয়, বুঝছো?
যদি এখান থেকে হাইড্রক্সিল আয়নকে ফাঁকা করতে চাই তাহলে এটা কী হবে জানো, এই যে হাইড্রক্সিল, এই যে 10⁻⁻⁻, তাই না? তো আমরা এখান থেকে কী পাইছি, পিওএইচ, ঠিক আছে, পিওএইচটা আমরা পাইছি। তাহলে এখান থেকে আমরা হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রাটা কী হবে, হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রাটা হবে 10⁻⁻⁴, তাই না? পিওএইচটা উপরে গেল, এই ঘনমাত্রাটা যখন লিখলাম তখন 10⁻⁻POH, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এদেরকে আমরা কিভাবে লিখতে পারি সেটা দেখি। তো তো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এখানে লিখি, দেখো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রা KSP সমান আমরা ইকুয়েশন দিয়ে তো লিখতেই পারি, এই যে 4s³, এটা যদি দেওয়াই আছে দরকার নেই। আমরা এটাকে এভাবে বলতে পারি যে ম্যাগনেসিয়াম কয়টা আছে, একটা, তাহলে ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা, হাইড্রক্সিল কয়টা আছে, OH আছে 2টা, তার মানে OH OH মাইনাস, হ্যাঁ OH মাইনাস কয়টা আছে, OH মাইনাস 2টা, তার মানে এখানে একটা স্কোয়ার দিতে হবে, ঠিক আছে? তো হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রাটা আমরা বের করছি 10⁻⁴, তাহলে এখান থেকে আমরা ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে পারবো, KSP আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো ম্যাগনেসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা কী হবে, KSP কত, KSP যে দেওয়া আছে এখানে 2 × 10⁻⁻11, তাই না? 2 × 10⁻⁻11 ইকুয়েশন কথা বলবে। আর হচ্ছে এখান থেকে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কত দেওয়া আছে, 10⁻⁻⁴, 10⁻⁴ এর উপর আবার স্কোয়ার, তাহলে কী হবে 10⁻⁸। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন কর তাহলে কী আসবে, 2 × 10⁻³ মোল পার লিটার, একক ফ্যাক্ট না, এই যে মোল পার লিটারই আছে, তো মোল পার লিটার। তাহলে এখানে এটা দেখতে পাচ্ছি মিলে 2 × 10⁻³ মানে পয়েন্টের পরে 0, এটা তো ফ্যাক্ট না। আচ্ছা, সো আমাদের হ্যাঁ অ্যান্সার এই মিলে। তো এটা জিএসটিতে আসে খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, আর এটা বেসিক্যালি এই ইকুয়েশনটা লিখতে পারাটাই তোমার ইম্পর্টেন্ট আর কি, বুঝছো? এইভাবে পিএইচ দেওয়া থাকবে, বাট এখান থেকে তুমি KSP দেওয়া আছে, OHটা লিখলা এইভাবে, ঠিক আছে? তো এখান থেকে আর কি এইটা যে কোনো ভার্সিটিতে আসতে পারে। তো সেখান থেকে তুমি হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা বের করলা, POH দেওয়া থাকলে। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা, আশা রাখি এটার মাধ্যমে তোমার কনসেপ্ট অনেক অনেক ক্লিয়ার হবে। ওকে, থ্যাংক ইউ।